অ্যালার্জি এবং অ্যাজমা স্পেশালিস্ট ডক্টর নরেন পান্ডের লাইভ অনুষ্ঠান দেখুন ঠিক রাত ৯টায় শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়। অ্যালার্জি ও অ্যাজমা স্পেশালিস্ট ডক্টর নরেন পান্ডের অনুষ্ঠান দেখতে চোখ রাখুন শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়। অ্যালার্জি এবং অ্যাজমা স্পেশালিস্ট ডক্টর নরেন পান্ডের লাইভ অনুষ্ঠান দেখুন ঠিক রাত ৯টায় শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়। নমস্কার, আপনাদের সাথে আমি শতাব্দী। আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আর আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর নরেন পান্ডে। আপনাদের যে কোনো স্কিনের প্রবলেম, চুলের সমস্যা, আপনাদের অ্যাস্তমার সমস্যা, যে কোনো প্রবলেমসের জন্য কিন্তু তিনি সমস্ত রকমের সমাধান কিন্তু দিয়ে থাকেন এবং তাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করব। আপনাকে অনেক অনেক স্বাগত ডাক্তারবাবু আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আর আজকে আমাদের একটুখানি আলোচনার বিষয় যে ঠান্ডা পড়ে গেছে, সিজনাল চেঞ্জ, এবার সিজনাল অ্যালার্জিসও কিন্তু আমরা দেখতে পাই। তো এটার বিষয়ে যদি একটুখানি মানে কীরকমভাবে কেয়ার করা উচিত এই সময়, এই সিজন চেঞ্জের টাইমটায় কী কী প্রিকশনস নেওয়া উচিত যাতে এইসব অ্যালার্জিস থেকে অ্যাভয়েড করা যায়, আর বাই চান্স যদি অ্যালার্জি হয়েও যায় তো সেই ক্ষেত্রে কীরকমভাবে চলা দরকার একটুখানি যদি আমাদের দর্শক বন্ধুদের সামনে যদি তুলে ধরেন। দেখুন, সমস্যা হচ্ছে সিজনাল চেঞ্জ, সমস্যা ঠান্ডা না। আমরা ভয় পাই ঠান্ডাকে। খুব শীতে কিন্তু খুব অসুবিধা হয় না। বেশিরভাগ মানুষের দেখা যাবে যে শীতের প্রাককালে কি গরমের গ্রীষ্মকালের প্রাককালে যখনই এই সিজনটা ড্রিফট হয়, চেঞ্জ হয়, তখনই যত রকম অ্যালার্জিক পেশেন্টস আছেন, যারা অ্যালার্জি সংক্রান্ত যারা কষ্ট পান, সেই সমস্ত পেশেন্টরা কিন্তু তখন বেশি কষ্ট পাবেন। এবার অ্যালার্জি সংক্রান্ত কষ্ট কি কি হতে পারে? আমরা সাধারণত জেনারেল ভাষায় জানি যে অ্যালার্জি হওয়া মানে গায়ে দাগড়া দাগড়া হয়ে যাওয়া, আমবাত মতন হয়ে যাওয়া, একটা চুলকানি হওয়া, র্যাশ হওয়া, লাল হওয়া, ঠোঁট চোখ ফুলে যাওয়া, এগুলোকে সাধারণত আমরা অ্যালার্জি বলে বুঝে থাকি। কিন্তু এর পরিধি এইটুকুর মধ্যে নয়, এর পরিধি আরও অনেক দূরে আছে। যেরকম এই যে জিনিসগুলো সাধারণত আমরা জানি যে এই সমস্ত জিনিসগুলো অ্যালার্জি হলে এই সমস্ত জিনিস হয়, গায়ে দাগড়া হওয়া, চুলকানি হওয়া, ঠোঁট চোখ ফুলে যাওয়া, হ্যাঁ, র্যাশ হওয়া, গায়ে লাল ছোপ হয়ে যাওয়া, এই সমস্ত জিনিস তো অ্যালার্জিতে হয়। তার বাদেও আরও হয়, অনেক লোক দেখবেন আমাদের সমাজে আছেন, ভোরবেলা হলেই হাসতে চালু করলো। হাঁচি কেউ 20, 30, 40, 50, কম্পিটিশানে কেউ সেঞ্চুরি করে দেয়। হ্যাঁ, এই হাঁচি চালু হলো। এবার হাঁচি হতে হতে কারোর হাঁচি অবধি আটকে গেল, কারোর আবার ওই হাঁচি হতে হতে নাক দিয়ে টপ করে জল পড়তে আরম্ভ করলো। আবার এরপরে কিছু মানুষের আছে জল পড়া বন্ধ হয়ে গিয়ে থ্রোটে ইরিটেশন একটা স্টার্ট হলো, থ্রোটে গলার ভেতরে মনে হবে কাঁটা কাঁটা আছে, সেটা ইরিটেশন হবে, ভেতরে কুচকুচ করবে, ওই কুচকুচানিতে আবার গলা থেকে একটা কাশি সৃষ্টি হবে, অলওয়েজ কফিং। হ্যাঁ, সেটা আবার ফার্দার নেবে গিয়ে বুকের মধ্যে চলে যায়, বুকে কাশি দিতে আরম্ভ করে। কাশির দু রকমের, একটা নন প্রোডাক্টিভ, একটা প্রোডাক্টিভ। নন প্রোডাক্টিভ কাশিতে শুকনো কাশি হবে, কিছু বেরোবে না, আর প্রোডাক্টিভ কফে কফ উঠে আসবে, শ্লেষ্মা, প্রচুর পরিমাণে শ্লেষ্মা চলে আসবে। এবার কিছু কিছু লোকের অ্যালার্জি এরকম হয় যদি শুধু শ্লেষ্মাই বেরোয় সবসময়, ও 12 মাসের মধ্যে সিজনাল ভেরিয়েশনের হিসেবে আপ ডাউন করে, কিন্তু শুধু শ্লেষ্মা প্রোডাকশন হতে থাকে। এবার শ্লেষ্মা শরীর থেকে বেরিয়ে যাওয়া, এটাও কিন্তু আর টাইপ অফ প্রোটিনস। এই যে শেষ শ্লেষ্মা যেটা হচ্ছে আমাদের, এই শ্লেষ্মা
যদি আমাদের বেরোতে থাকে তাহলে আমাদের শরীরে প্রোটিন লস হচ্ছে। প্রোটিন লস যখন হবে তখন উইকনেস এই সমস্ত রোগীদের হবে। তো যেটা বলছিলাম, একটা নন প্রোডাক্টিভ, একটা প্রোডাক্টিভ কবে প্রচুর শ্লেষ্মা বেরোবে, এরপরে আসছে আবার হাঁপানি, নিঃশ্বাসের টানে কষ্ট হয়। এই যে প্রথমে আমরা আলোচনা করলাম, যে প্রথম দিকে যেটা আলোচনা করলাম, যে গায়ের মধ্যে দাগড়া হয়ে যাওয়া, ফুলে ওঠা, চুলকানি হওয়া, এই জিনিসগুলোই যদি মাইগ্রেট করে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে চলে যেতে চালু করে। রেসপিরেটরি ট্র্যাক্টের দুটো ভাগ আছে, একটা গলার উপরে নাক অবধি, একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলা হয়, নাক থেকে নিচে পুরো লাং অবধি এটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বলা হয়। তো এই রেসপিরেটরি ট্র্যাক্টে যখনই এটা আক্রান্ত করে তখনই নিঃশ্বাসের কষ্ট, কাশি, এই সমস্ত জিনিসগুলো দাঁড়ায়। এবার কাউকে আমরা দেখি যারা কষ্ট পান এইসব জিনিসে কোনোদিন রোগী আমার বেড রিডেন খুব কম হয়। যার খুব সিভিয়ার অ্যাজমা আছে সে বেড রিডেন হয়ে যাবে, বাট আদারওয়াইজ অন্যান্য সবাই বেড রিডেন হবে না, ওয়েরেজ নিজের কোয়ালিটি অফ লাইফটাও এনজয় করতে পারবে না, কারণ ওই রেগুলার খুঁটখুটানি লেগে থাকবে। আমি ধরুন যদি শ্লেষ্মা হচ্ছে, হাঁচি হচ্ছে, 100 বার হাঁচি করা তো 4টেখানি কথা নয়, পুরো শরীরের বল হতে লাগে। একবার আমরা একাধবার নর্মাল হাঁচি আমাদের হয়ে গেলে মনে হয় পুরো শরীরটা কেঁপে উঠেছে। এই কাশি হওয়া, কুক কুক করে কেসে যাচ্ছে, তো কেসে যাওয়া আমরা দেখি যে কাশছে, শুধু কাশি নয়, ওটা যে কাশছে সে বুঝতে পারছে। কারণ একটা কাশির যে বাউট আছে, ওই একটা কাশির বাউট পুরো শরীরকে ব্যথা করিয়ে দেয়, মাথা থেকে আরম্ভ করে। যারা ভুক্তভোগী তারা খুব ভালো এটা বোঝেন, কিন্তু যারা দেখে তাদেরকে, তারা ওটা রিয়েলাইজ করতে পারেন না, জাস্ট ভাবে যে না, ও তো কাশি হচ্ছে। কাশি শুধু কাশি হিসাবে নিলে হবে না, কাশি হওয়া মানে পুরো শরীরকে ইনভলভ করে দেয়, পুরো শরীর গায়ে ব্যথা করে দেয়। তো ইট ইজ আ ডিফিকাল্ট থিং ফর ইউ। তো এই পরিস্থিতিতে কিন্তু কোয়ালিটি অফ লাইফ পুরোপুরি নষ্ট হয়ে যায়। আপনি কোনো জিনিসে এনজয় করতে পারেন না, আপনি আপনার ফ্যামিলিকে যে দেওয়ার বিষয় সেটা দিতে পারছেন না। এবার কারো নাক দিয়ে যদি জল পড়ছে, এরকম যদি বারবার নাক টানতে হয়, তো আপনার কনসেন্ট্রেশন কোথায় আছে? আপনার তো পুরো এফার্ট, এনার্জি, ব্রেন সবটাই এর মধ্যে ঢুকে বসে আছে। তো আপনার পরিবার থেকে কেউ ভালো কথা বললেও তখন মাথা ছুটে যাবে। এই সমস্ত লাইফস্টাইল ইরিটেটিং ডিসঅর্ডার সমস্ত অ্যালার্জিতে হয়। তো মানে এই অ্যালার্জিসের মানে কীরকম ভাবে সমাধান, আপনার চেম্বারে যদি কেউ যান তো কি কি ট্রিটমেন্ট আছে এই সমস্ত প্রবলেমসের জন্য আপনাদের? না দেখুন, অ্যালার্জি হলে ডাক্তারবাবুরা জেনারেলি অ্যান্টি অ্যালার্জিক দিয়ে থাকেন, ইনহেলার দিয়ে থাকেন। আমরা যেটা করি, ব্রডলি ইনহেলার দেওয়া হয়, ব্রডলি অ্যান্টি অ্যালার্জিক্স দেওয়া হয়, কিন্তু সেটা তো সমাধান নয়। কারণ তার আগে আমার জানতে হবে যে এই সিজনাল চেঞ্জে এত বাড়াবাড়ি হলো কেন, বা সিজনাল চেঞ্জে বাড়াবাড়ি হলো আর এই সমস্ত রোগীরা বেশি কষ্ট পাবেন ভোরবেলা উইথ সানরাইজ অ্যান্ড সানসেট, এই দুবেলাই বেশি কষ্ট পাবেন। তো এই জিনিসটা হয় কেন? কারণ আমরা অ্যালার্জির কথা উঠলেই তখনই প্রথমেই আমরা এটা করি যে না, ডিম, চিংড়ি মাছ, বেগুন, পুঁই শাক, নিম পাতা এগুলো বন্ধ করে দাও, কারণ এগুলো অ্যালার্জি। এগুলো অ্যালার্জি সবাই, সাধারণ মানুষ এটা আগেই মানুষের বন্ধ করিয়ে দেয়। ঠান্ডা জল খাওয়া যাবে না, গরম করে জল খাও, যদিও ওটার থেকে খুব একটা রিলিফ কিছু আসে না। 2 নম্বর হলো আপনার যে এই সমস্ত খাওয়ার তালিকা, খাওয়ার একটা ফর্দ যেটা পাওয়া গেল আমাদের সমাজ থেকে, সমাজের আমাদের বিভিন্ন পাড়া প্রতিবেশী, লোকাল লোক, আমার রিলেটিভস, হ্যাঁ, বা কিছু ডাক্তারবাবু হতে পারেন, ন্যাচারালি এটা সমাজে চলে, এটা একটা ফর্দ দেওয়া হয় যে এগুলো বন্ধ করো। সেগুলো বন্ধ করেও কিন্তু লোকে রিলিফ পায় না। কারণ অ্যালার্জি হলো 100%। অ্যালার্জি যদি আমরা রক্তে মাপ করি যে মোট অ্যালার্জি কত আছে, তো তার জন্য একটা পরীক্ষা আছে টোটাল আইজি। সে আইজি করলে তার ব্র্যাকেটে লেখা থাকে টোটাল কেন? বিভিন্ন রকমের অ্যালার্জেন্স মিলে অ্যালার্জি ক্রিয়েট করছে। অ্যালার্জি একটা জিনিসে
কারোর যদি অ্যালার্জি আছে, শুধু একটা মাত্র জিনিসে যদি অ্যালার্জি আছে, সেরকম বোধহয় 1,00,000-2,00,000 লোকের মধ্যে একজনের পাওয়া যায়। অ্যালার্জি যখন হবে ইট ইজ এ কমপ্লেক্স, অনেকগুলো জিনিস থেকে তার অ্যালার্জি হবে। তো সেটা আমাদের পরীক্ষা করে চিহ্নিত করে বিচার করতে হবে যে কোন কোন জিনিস থেকে হচ্ছে এবং কত পরিমাণে হচ্ছে, কোন জিনিস কত পরিমাণে অ্যালার্জি করছে। যে ফর্দটা আমরা পেলাম সেটা বন্ধ করে সেই সমস্ত জিনিসে বেগুন, ডিম, চিংড়ি মাছে আমার অ্যালার্জি নাই থাকতে পারে। ওয়ারেজ তার সাথে সাথে আমাদের সমাজে যারা এই জিনিসগুলো আমার জীবন থেকে বাতিল করা হয় খাওয়া দাওয়া, এই বাতিল করলেও ম্যাক্সিমাম লোক দেখবেন ওনারা খুব একটা রিলিফ কিছু পাচ্ছেন না, বাতিল করে জীবন চালিয়ে যাচ্ছেন। পশ্চিমবাংলা এমনি যে খাদ্য প্রধান রাজ্য, হ্যাঁ, খাদ্যকে আমরা মানে যেই লেভেলে আছে সেই লেভেলে খাদ্যটাকে অনেক ফোকাস করে। সেখানে যদি খাদ্য তালিকা থেকে 2-4-5টা প্রিয় জিনিসগুলো বাদ করে দেওয়া হয়, এটা তো খুব কষ্টকর ব্যাপার। তো এক তো রোগে কষ্ট ভোগ করছি, দ্বিতীয় নিজের জীবেও কষ্ট ভোগ করছি। তো এই কষ্ট যদি ভোগ করে আর তাও যদি রিলিফ আমি না পাই, রিলিফ পেলে আমি কষ্ট ভোগ করতে রাজি আছি, কিন্তু রিলিফ পেলাম না। রিলিফ পেলাম না কেন? ওই যেটা বললাম, টোটাল অ্যালার্জির মধ্যে কিছু আছে খাদ্য জিনিস যেটা আমার বডিতে হাইপার রিঅ্যাক্ট করছে। অ্যালার্জি কি জানতে হবে? সেই সমস্ত জিনিস যেগুলো আমাদের শরীরে প্রবেশ করে। তো আমার শরীরে কি কি প্রবেশ করে? খাওয়া দাওয়ার কিছু জিনিস প্রবেশ করে, নিঃশ্বাস আমরা নিচ্ছি, নিঃশ্বাস প্রশ্বাসের সাথে অনেকগুলো পলিউটেন্ট আমাদের অ্যাটমসফিয়ার আছে যেটা নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করছে। সে প্রবেশ করার পরেই লাং থেকে মাস্ট সেল হলো রিসেপ্টর সেল, ওই রিসেপ্টর সেল ওটাকে অ্যাট্রাক্ট করলো, অ্যাট্রাক্ট করেই একটা অ্যালার্জিক ক্যাসকেড তৈরি করলো। অ্যালার্জিক ক্যাসকেড তৈরি করে যে টার্গেট অর্গান আছে সেখানে আইজি রেজ করে দিয়ে সিগন্যাল পাঠিয়ে দিল যে এখানে একটা কষ্ট দিতে হবে, তো কষ্ট চালু করে দিল। তো ওখানে আমাদের আইডেন্টিফিকেশনের দরকার। এবার খাওয়া দাওয়া আমরা দিনে 2বার 4বার 5বার ডিভাইডেড কোয়ান্টিটিজ অফ সো মেনি থিংস, 20-50টা জিনিস ধরুন, খাওয়াতে 5 ফোড়ন দেওয়া হলো, টমেটো দেওয়া হলো, তেল দেওয়া হলো, আদা দেওয়া হলো, রসুন দেওয়া হলো, জিরে দেওয়া হলো, ধনে দেওয়া হলো। একটা তরকারি করতে গেলে এত জিনিস লাগছে, তারপরে তো ডাল চাল অমুক তমুক আছেই, তারপরে নন ভেজিটেরিয়ান আইটেম কিছু আছেই, সেগুলোও রান্না করতে স্পেশালভাবে মশলা অমুক তমুক। তো 50-100টা জিনিস আমরা খাচ্ছি, সে কোয়ান্টিটি কত খাচ্ছি? কোয়ান্টিটিটা খুব কম। ধরুন 5 ফোড়ন আপনি কত দেবেন? সারা পুরো ঘরের রান্না করতে গিয়ে 1 চিমটি 5 ফোড়ন দেবে, হ্যাঁ। তো তার কোয়ান্টাম তো খুব কম, কিন্তু নিঃশ্বাস যেটা আমরা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা নিচ্ছি, সেই নিঃশ্বাস প্রশ্বাস তো 24 ঘন্টা চলছে, আমরা তো নিঃশ্বাস বন্ধ করতে পারছি না। এর জন্যেই এই যে সিজনাল চেঞ্জ যখন হয়, প্রথম প্রশ্নে আবার ফিরে গেলাম, সিজনাল চেঞ্জ যখনই হবে, এই যে গরম থেকে শীতের আমেজটা চলে এসছে, এই শীতের আমেজ আসাতে যত গাছগাছড়াতে আনবাউন্ড পলেন্স রেণু ছিল, পরাগ ছিল, সেই সমস্ত রেণু পরাগ এখন অ্যাবন্ডেন্টলি অ্যাটমসফিয়ারে রিলিজ হয়ে গেছে। তো যাদের কম বেশি অ্যালার্জির ধাত আছে তাদের নিঃশ্বাসের সাথে ঢুকছে, আর এই কাশি, সর্দি, হাঁচি, চুলকানি, এই সমস্ত জিনিসগুলো আবার উপর চলে এসছে, হ্যাঁ। তো নিঃশ্বাস আমরা সব থেকে বেশি পরিমাণে নিই, নিঃশ্বাস যত আমরা নিই তার বিনিময়ে খাদ্যটা অনেক কম খাই, হ্যাঁ। তো নিঃশ্বাস থেকেই বেশি অ্যালার্জেনগুলো যায়। এবার আমরা ওইটা অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করি নিঃশ্বাস থেকে কোন কোন জিনিস আপনার শরীরে হাইপার রিঅ্যাক্টিভ হচ্ছে। একই নিঃশ্বাস আপনি আর একজন রুগীও নিচ্ছে, আমার আপনার কিছু হচ্ছে না, রুগীর হচ্ছে, কারণ ওই যার কষ্ট হচ্ছে তার শরীরে হাইপার সেন্সিটিভ আছে কিছু কিছু জিনিস, যেগুলো নিঃশ্বাসের সাথে শরীরে যাচ্ছে, ওনার শরীরে স্যুট করছে না বলে ওটা হাইপার সেন্সিটিভ হয়ে রিঅ্যাক্টিভ হচ্ছে। আমাদের চিহ্নিত করতে হবে কোন কোন জিনিস থেকে হচ্ছে, কত পরিমাণে হচ্ছে, তারপরে তার চিকিৎসার প্রণালীটা চালু হয়। বাহ, খুব সুন্দরভাবে কিন্তু ডাক্তারবাবু পাই টু পাই একদম খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝিয়ে দিলেন যে অ্যালার্জি বা যে কোনো রকমের সমস্যা যদি আপনারা সমাধান পেতে চান, তার জন্য কিন্তু আগে অবশ্যই সেই সমস্যাটা আপনার কেন হচ্ছে সেই সমস্ত কিন্তু আগে পরীক্ষা করে জানতে হবে, আর সেই সমস্ত কিন্তু আপনারা সমাধান পেয়ে যাবে একমাত্র ডক্টর নরেন পান্ডের কাছে। আর আপনারা কিন্তু সরাসরি এই মুহূর্তে কিন্তু আমরা আছি লাইভে, আপনারা সরাসরি এখনই আপনাদের যে কোনো সমস্যা ডাক্তারবাবুর কাছে তুলে ধরতে পারেন,
এবং বাবুর কাছে কিন্তু আপনারা সেই সমস্যার সমাধান অবশ্যই পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা তার সাথে যোগাযোগ করে তার চেম্বারে গিয়েও নিজের সমস্যা জানাতে পারেন। আপনাদের যে কোনো রকমের স্কিনের সমস্যা থাকুক, চুলের সমস্যা থাকুক, অ্যালার্জির সমস্যা বা যে কোনো রকমের আপনাদের শ্বাসকষ্ট হচ্ছে, এরকম কোনো সমস্যা থাকলে অবশ্যই একবার ডাক্তারবাবুর সাথে চেম্বারে গিয়ে যোগাযোগ করুন। অবশ্যই ডাক্তারবাবু সেই সলিউশন আপনাদেরকে নিশ্চয়ই দেবে। আচ্ছা ডাক্তারবাবু, এই যে এখন সিজনাল চেঞ্জের এই বিষয়টা তো আমরা আলোচনা করলাম, এই সিজনাল চেঞ্জের সাথে কিন্তু আমাদের স্কিনের মধ্যেও কিন্তু নানান রকম প্রবলেমস দেখতে পাই। যেরকম আমাদের ইনার প্রবলেমস হয় নানান রকম, সেরকম কিন্তু স্ক্যাল্পে ড্রাইনেস হয়, স্কিনের ক্র্যাকস আসে, সেই ক্ষেত্রে মানে অনেকে ফ্লেকি হয়ে যায়, মানে স্কিনে বলছে মানে ফ্লেকি ড্যান্ড্রফসের মতো হচ্ছে, সেই ক্ষেত্রে মানে না, সেগুলো ফাঙ্গাস অ্যাট্রাক্ট করে। এই শীতের দিনে ফাঙ্গাস অ্যাট্রাক্ট করে, আর যেহেতু শীতের টেম্পারামেন্ট কমে যায়, সেই টেম্পারামেন্ট কমাতে স্কিনে একটা ড্রাইনেস চলে আসে। তো সেই জন্য সব দর্শক বন্ধুদের বলবো যে বেশিরভাগ করে শীতের সময় স্কিনটাকে হাইড্রেট করে রাখুন ময়েশ্চারাইজার দিয়ে। ময়েশ্চারাইজার যদি নাও থাকে, আপনি নর্মাল কোকোনাট অয়েল হচ্ছে যেটা আমাদের হাতের কাছে সবার ঘরে থাকে, ওই কোকোনাট অয়েল আমরা ময়েশ্চারাইজার হিসাবে ইউজ করলে ওটা সব থেকে বেশি ইকোনমিক্যাল এবং আমাদের হাতের কাছে আছে। কাজের দিকে ওই যে ময়েশ্চারাইজার আমরা বাজার থেকে মোটামুটি কিনি, ওই অ্যালোভেরা, ভিটামিন ই দেওয়া, জেনারেলি এটা সব থেকে বেশি চলে। তো সেই ময়েশ্চারাইজারের সমকক্ষ কোকোনাট অয়েলও আছে, তার থেকে খুব একটা কম কিছু যায় না। আর যাদের ড্যান্ড্রাফ টাইপের হয়ে যায় বা একনি মতন হয়, এই বুর্ণ আমরা শুনেছি গালের মধ্যে হয় বুর্ণ, এই বুর্ণ শুধু গালে হয় না, সারা পিঠেও হয়, সারা শরীরেও হয়। বুর্ণর সমস্যা এরকম যদি কারোর থাকে, হয়তো দেখে বুর্ণ বুঝতে পারেন না, চিহ্নিত করতে পারেন না, অনেক মানুষ বুঝতে পারেন না যেটা বুর্ণ, হ্যাঁ ওটা একনি, ওটা বুঝতে পারেন না। তো ওটা বুঝে ওর সঠিক চিকিৎসা করলে কিন্তু আপনার আবার বেটারনেস চলে আসবে। তো আপনার চেম্বারে মানে এই সমস্ত কিছু চিকিৎসা কিভাবে আপনারা করে থাকেন? আমরা যেরকম অ্যালার্জি বললাম, আমরা অ্যালার্জি পরীক্ষা করে আগে চিহ্নিত করি। আগে তো কারণ জানতে হবে কিসের থেকে হচ্ছে, কারণ জানলেই তার নিবারণ করা যাবে। তো যখনই আমরা চিহ্নিত করলাম যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, তার বিরুদ্ধে একটা স্পেসিফিক ভ্যাকসিন আমরা তৈরি করে দিয়ে দিই। সেই ভ্যাকসিন নিলে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মে গেল, একটা বল তৈরি হয়ে গেল, শত্রু আর টপকে এপারে আসতে পারবে না। তখনই এই সুরাহা সলিউশনটা হয়ে যায়। একদমই ঠিক, খুব সুন্দরভাবে কিন্তু ডাক্তারবাবু প্রত্যেকটা জিনিস কিন্তু ব্যাখ্যা করে দিচ্ছেন যে কোনো রকম ব্রণের সমস্যাও যদি হয় অবশ্যই ডাক্তারবাবুর সাথে সেই জন্যও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, বা আপনাদের চুলের কোনো রকম সমস্যা। আমাদের সাথে কিন্তু এখন একজন দর্শক বন্ধু যুক্ত হয়েছেন, আমরা একটু তার সাথে জেনে নেব তার সমস্যাটা কি। নমস্কার, আপনার নামটা কি? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন, আপনার নাম? আমি কলকাতা থেকে বলছি, আমার নাম গীতা রায়। আচ্ছা, আপনার সমস্যাটা যদি একটু বলেন। আমার সমস্যাটা হচ্ছে আমার স্কিন খুব সেন্সিটিভ, আর রোদে বেরোলে আমার মুখে র্যাশ বেরিয়ে যায়, লাল লাল র্যাশ বেরিয়ে যায়। এবার খানিকক্ষণ পরে সেগুলো চুলকায় আর বেড়ে যায়, আবার কালো হয়ে যায়। তো এইটাই সমস্যা। আর এখন কি করবো? আচ্ছা, আপনি আমাদের সাথে এইভাবেই আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা ডাক্তারবাবুর কাছে সমাধানটা জেনে নিই। এটা অনেক সময় সান অ্যালার্জি হয়, সান থেকে অ্যালার্জি হয়, কিন্তু সান একা অ্যালার্জি করছে না। আপনি নিশ্চয়ই অ্যালার্জি প্রোন আছেন কিছুতে, তার মধ্যে সান নিজের অ্যালার্জিটা অ্যাড অন করে ওটা বাড়িয়ে দিচ্ছে। যখনই আপনি সানে এক্সপোজড হচ্ছেন, তখনই সানরে পেয়ে আপনার ভেতরে যে অ্যালার্জিগুলো আছে তাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে আরও বেশি। তো দুজন মিলে আপনার এই কষ্টগুলো দিচ্ছে। আর একটা অ্যালার্জিক র্যাশ হওয়ার পরে অনেক সময় সম্ভাবনা প্লুরাইগো কালচে দাগ পড়ে যাওয়ার সমস্যা থাকে। এবার কোভিডের সময় যে দুটো জিনিস আছে, কোভিডে যেরকম মাস্ক পরা খুব ভালো, এটাও একটা খুব ইম্পর্টেন্ট সমস্ত দর্শকদের জন্য যারা অ্যালার্জিক প্রবলেমে কষ্ট পান, ওনারা কিন্তু মাস্ক ব্যবহার করলে ওনাদের 60-70% অ্যালার্জি কম হবে। কিন্তু মাস্ক শুধু বাইরে বেরোলে না, যেনাদের অ্যালার্জি আছে ওনারা সকাল সানরাইজের সময় আধ ঘন্টা আগে আর সানরাইজের 2-3 ঘন্টা পর অবধি মাস্ক ব্যবহার করবেন, এবং সন্ধ্যাবেলাও ঠিক সানসেট হওয়ার আধ ঘন্টা আগে থেকে সানসেট হওয়া 2-2.5 ঘন্টা পরে অবধি যদি মাস্ক ঘরে থাকলেও মাস্ক ব্যবহার যদি করেন, তাহলে আপনাদের অ্যালার্জিক সমস্যাগুলো কম হবে। আর দিদিমণি যিনি ফোন করেছিলেন ওনার ক্ষেত্রে বলে দিই, আগে তো বুঝিয়ে দিলাম কেন হচ্ছে।
আপনি ওই অ্যাপয়েন্টমেন্ট নাম্বার আছে, ওতে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি চলে আসেন তাহলে আমরা অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করতে পারবো কোন কোন জিনিস থেকে আপনার অ্যালার্জি হচ্ছে, তার সঠিক সমাধান আমরা সেইভাবে করে দেবো। আপনার চিন্তা করার, দ্বিধা করার কোনো কারণ নেই। অবশ্যই আপনার সমস্যার জন্য সমাধান তো ডাক্তারবাবু যতটা এখানে সম্ভব দিয়েই দিলেন, আর অবশ্যই আপনার সমাধান যদি তাতেও সমাধান একটু না হয়, সানস্ক্রিন মাখবেন বাইরে বেরোলে এখন। একদমই তাই। আর আপনার আরও যদি সমস্যা থাকে তার জন্য অবশ্যই আপনাকে চলে যেতে হবে ডাক্তারবাবুর চেম্বারে, অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে যোগাযোগ করে সরাসরি কিন্তু চলে যান ডাক্তারবাবুর চেম্বারে, আর সেখানে গিয়ে আপনার ট্রিটমেন্টটা আপনি কিন্তু করিয়ে নিতে পারেন। আচ্ছা ডাক্তারবাবু, এই যে সানস্ক্রিন, উনি যেটা বললেন সানের প্রবলেম, এখন শীতকালে কিন্তু সকলেই কিন্তু রোদ পোহাতে খুব ভালোবাসে, তো সেই ক্ষেত্রেও তো সানস্ক্রিন ইউজ করেই দেন আমাদেরকে রোদে যাওয়া উচিত? হ্যাঁ, যাওয়া উচিত। না হয়তো এরকম সানবার্ন দেখা সানবার্ন যেতে হওয়ার সম্ভাবনা আছে, সান অ্যালার্জি হওয়ার সম্ভাবনা আছে, অনেক জিনিস আছে। হ্যাঁ, সানস্ক্রিন ব্যবহার করা উচিত। প্লাস তার সাথে সাথে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আজকাল হয়ে চলেছে, আজকাল যেহেতু আমরা এত বেশি ঘরের মধ্যে থাকি, রোদের সাথে কোনো লেনাদেনা নেই বলে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি আজকাল হচ্ছে, অনেকেরই ভিটামিন ডি এর অভাব হচ্ছে। তো সেটাও যাতে না হয়, সান নেওয়া ইজ অলওয়েজ বেটার। কিন্তু যাদের এই যে সান থেকে অ্যালার্জির প্রবলেম আছে, সানবার্ন, তারা অ্যালার্জি চিকিৎসা করে নিজেকে ঠিক করে নেবে। তো আপনার চেম্বারে মানে কি কি সুবিধা আছে এই অ্যালার্জিটার জন্য? চিকিৎসা আপনারা কিভাবে করে থাকেন আমরা সানবার্ন অ্যালার্জি অ্যালার্জি? পরীক্ষা করে প্রথমে কিছু ওষুধ দেবো যাতে উনি বেটার ফিল করেন, তার সাথে সাথে ওই কারণটা খোঁজার জন্য অ্যালার্জি টেস্ট করব। যাদের অ্যাজমা আছে তাদের জন্য স্পাইরোমেট্রি, লাং ফাংশন টেস্ট বা পালমোনারি ফাংশন টেস্ট, এই সমস্ত জিনিসগুলো করব। এই করে ভ্যাকসিন দিয়ে পুরোপুরি সলিউশন করে দেওয়া হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে বলা মিস হয়ে যাচ্ছিল, এই কোভিডের পরে অনেকে যারা কোভিড থেকে আক্রান্ত হয়েছেন, তারপর থেকে আমাদের কাছে প্রচুর রুগী আসছেন। কোভিড রিকভার হওয়ার পর থেকে চুল পড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। তো সেই চুল পড়ে যাওয়া ক্ষেত্রেও আমাদের যে ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টের মধ্যে অনেকগুলো পরীক্ষাও আবার করতে হয়। যেমন এখনই আলোচনা করলাম আমরা, ভিটামিন ডি খুব কমে যাচ্ছে। তো এই পেশেন্টদের মধ্যেও বেশি পরিসংখ্যান দেখা যাচ্ছে ভিটামিন ডি অভাব হয়ে গেছে। ভিটামিন বি12 দেখতে হয়, থাইরয়েড টেস্ট দেখতে হয়, এই সমস্ত জিনিসগুলো যেখানে যা ঘাটতি থাকে সেই হিসাবে ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন হয়। মাথার স্ক্যাল্পের যে ফলিকলগুলো কমে যায়, উইক হয়ে যায়, যাতে হেয়ার ফল হয়, ফিমেল প্যাটার্ন বা মেল প্যাটার্ন হেয়ার লস হয়, তার জন্য স্পেসিফিক লোশনস দেওয়া হয় যাতে হেয়ারগুলো আটকে থাকে। ইন্টারনাল মেডিসিন কিছু ভিটামিনস, যেগুলো হেয়ার অ্যান্ড স্কিন স্পেসিফিক ভিটামিনস দেওয়া হয়, তাতে লাইফটা বেটার থাকে। আচ্ছা, একদম খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের সযত্নে রাখার জন্য সমস্ত সমাধান কিন্তু ডাক্তারবাবু একের পর এক দিয়ে গেছেন, এবং আমাদের সাথে কিন্তু আবারও আরেকজন দর্শক বন্ধু কিন্তু যুক্ত হয়েছেন। নমস্কার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনার নাম, আপনি কোথা থেকে বলছেন? আমার নাম রিয়া, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, আপনার অনুষ্ঠানটা ভালো লাগছে আপনার? হ্যাঁ। আপনার কি সমস্যা, আপনি ডাক্তারবাবুকে অবশ্যই জানাতে পারেন। সমস্যা হচ্ছে আমার স্কিনে ভীষণ ট্যান পড়ে যাচ্ছে, তো ওটা আমি কিভাবে... কোথায় ট্যান পড়ছে? স্কিনে প্রচন্ড ট্যান পড়ে যাচ্ছে বলছেন। আর কোনো সমস্যা আছে আপনার? না, আপাতত সমস্যা নেই। আপাতত আপনি ময়েশ্চারাইজ করে স্কিনটা রাখবেন, আর যেদিন সম্ভব হবে আমাদের ওখানে আসবেন। আমরা একটা কেমিক্যাল পিলিং প্রসিডিওর করি, যে ট্যান স্কিনের উপরে পড়ে আছে বা চেহারায় পড়ে আছে বা চেহারায় মেচেদার মতন হয়ে গেছে, সেটার জন্য আমরা কেমিক্যাল পিলিং বলে একটা প্রসিডিওর করি। কমপ্লিট প্রসিডিওর, খুব বেশি চার্জনের 2500 টাকা চার্জ আছে। সেটা করলে পরেই স্কিনটা অনেক পরিষ্কার হয়ে বেরিয়ে চলে আসে। আর পিলিং মানে ইংরাজিতে যেটা পিলিং বলা হয়, যে বাংলায় আমরা বলবো যেরকম আলু পিল করা, মানে আলুর খোসা ছড়ানো, সেইরকমই আমাদের যে স্কিন আছে এতে প্রচুর ডার্বিস বা সানের রিয়াকশন হয়ে দীর্ঘদিন ধরে পড়ে থাকে। তো তখন আমরা কেমিক্যাল দিয়ে ওয়াশ করে ওটাকে পুরো, আর কিছু ইনস্ট্রুমেন্টস আছে যেরকম আল্ট্রাসাউন্ড ওয়েভস আমরা দিই, রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভস দিয়ে, এই সমস্ত জিনিস দিয়ে ডিপ ভ্যাকুয়াম ক্লিনিং পুরো স্কিনের করা হয়। তারপরে এই কেমিক্যাল ওয়াশটা করা হয়, করার পরেই পুরো স্কিনের গ্লো চলে আসে। অ্যাজ ওয়েল এজ যা চামড়ার কালার আছে, আমরা দেখতে পাই যে আমাদের চেহারার হাতের যা কালার আছে ভেতরে গায়ের কালারের সাথে মিল খায় না। গায়ের কালার আরও অনেক ফর্সা, আর বাইরের চামড়া যেগুলো অ্যাটমসফিয়ারে এক্সপোজড আছে সেটা আরও ডার্ক কালার আছে। তো অ্যাটমসফিয়ারে এক্সপোজারের জন্য অনেকগুলো পলিউটেন্ট আমাদের স্কিনের সাথে ইন্টারাক্ট করে, সানের ট্যান ইন্টারাক্ট করে। তো এই সমস্তর জন্য কেমিক্যাল পিল করে নিলে
পুরোপুরি ফ্রেশ হয়ে স্কিন বাইরে বেরিয়ে আসবে। এটা অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে আপনি যোগাযোগ করে নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে করাতে পারেন, হ্যাঁ উপকার পাবেন। হুম। ধন্যবাদ কল করার জন্য। ধন্যবাদ দর্শক বন্ধুকে অনেক অনেক আমাদের সাথে যুক্ত হলেন এবং তিনি তার সমস্যাটা ডাক্তারবাবুর কাছে অবশ্যই তুলে ধরলেন। আর ডাক্তারবাবু কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে আপনার সমস্যার একটা আপাতত একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন অবশ্যই। আর আপনার সমস্যাটা পুরোপুরি সমাধান করতে কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে যোগাযোগ করে একবার অবশ্যই ডাক্তারবাবুর চেম্বারে চলে যান আর আপনার ট্রিটমেন্টটা করিয়ে নিন। আমরা ডাক্তারবাবুর কাছে আজকে অনেক কিছু কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা জেনে নিলাম এবং আমরা আরও আগামী দিনে আরও আমাদের অনুষ্ঠান এভাবেই নিয়ে আসবো। ডাক্তারবাবুর কাছে আরও এরকমভাবে সময় পাবো আশা করছি আগামী দিনেও। আর ডাক্তারবাবু এভাবেই আপনাদের সমস্ত সমস্যার সমাধান কিন্তু এভাবেই দেবেন। আপনারা যে কোনো সমস্যার জন্য, আপনাদের স্কিনের প্রবলেম হোক, আপনাদের হাঁপানি হোক, আপনাদের চুলের সমস্যা হোক, যে কোনো সমস্যার জন্য অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে দেওয়া সেটাতে যোগাযোগ করে কিন্তু সরাসরি ডাক্তারবাবুর চেম্বারে চলে যাবেন এবং সব সমাধান কিন্তু ডাক্তারবাবুর হাতে। ডাক্তারবাবু এখানেই বসে কি সুন্দরভাবে ব্যাখ্যা করে দিচ্ছেন যে আপনাদের সমস্যাগুলোর সমাধান আপনারা এখান থেকেই অনেকটা পেয়ে যাচ্ছেন। তাহলে ভাবুন যে আপনারা যখন চেম্বারে যাবেন, সরাসরি ডাক্তারবাবুর কাছে যাবেন, পরীক্ষা নিরীক্ষা করিয়ে যখন ট্রিটমেন্ট করাবেন, তাহলে আপনারা কত তাড়াতাড়ি ফলাফল পাবেন। কিন্তু আজকে আমাদের কিন্তু এখান থেকে বিদায় নিতে হবে। ডাক্তারবাবুকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারাও কিন্তু এভাবে ভালো থাকুন, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। শুভরাত্রি। অ্যালার্জি এবং অ্যাজমা স্পেশালিস্ট ডক্টর নরেন পান্ডের লাইভ অনুষ্ঠান দেখুন ঠিক রাত 9টায় শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়। অ্যালার্জি এবং অ্যাজমা স্পেশালিস্ট ডক্টর নরেন পান্ডের লাইভ অনুষ্ঠান দেখুন ঠিক রাত 9টায় শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়। অ্যালার্জি এবং অ্যাজমা স্পেশালিস্ট ডক্টর নরেন পান্ডের লাইভ অনুষ্ঠান দেখুন ঠিক রাত 9টায় শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়।